দিলীপ ঘোষ কোন রাস্তায় চলেছেন সেটা এখনো ভবিষ্যতের গর্ভে, কিন্তু তার খানিকটা আভাস তিনি আমাদের সকলকে দিচ্ছেন বলে মনে হয়। একটু কাঁচা, কিন্তু তাহলেও বলতে হচ্ছে সেই তো মল খসালি, তবে কেন লোক হাসালি। একটা মন্দির কিছু ইট কাঠ কংক্রিট মেলালেই একটা মন্দির হয় না। একটা মন্দির 100-150 বছরের পুরনো না হলে তার মধ্যে সেই পবিত্রতাটা আসে না। এখন একজন হঠাৎ কালীঘাট থেকে দৌড়ে গেলেন, সরকারি পয়সায় একটা বাড়ি তৈরি করে দিলেন, সেখানে কিছু নাচন কোদন করলেন, কিছু পরিচিত লোকজনকে নিয়ে এলেন, তারা কিছু অঙ্গং চং করলেন, এতে মন্দিরের পবিত্রতা তৈরি হয় না। আমার মনে হয় না পূর্ণাঙ্গ যুদ্ধ হবে। কারণ এই কথাটা আজকে বলবার সময় আসছে যে মুসলমানরা আতঙ্কবাদী হয়। সব মুসলমান আতঙ্কবাদী নয়, কিন্তু ভারতের সব আতঙ্কবাদী মুসলমান। শুভেন্দু বাবুই দলের মুখ, দল শুভেন্দু বাবুর সঙ্গেই আছে। দিলীপ বাবু কেন এই কথা বলছেন, কোন পথে দিলীপ বাবু, বড় কথা হচ্ছে যে রহস্য ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে। দিলীপ ঘোষ কোন রাস্তায় চলেছেন সেটা এখনো ভবিষ্যতের গর্ভে, কিন্তু তার খানিকটা আভাস তিনি আমাদের সকলকে দিচ্ছেন বলে মনে হয়। এই পরিস্থিতিতে খালি আমার একটা পুরনো কথা মনে হচ্ছে, চালু কথা আর কি, প্রবাদ গোছের আর কি। একটু কাঁচা, কিন্তু তাহলেও বলতে হচ্ছে সেই তো মল খসালি, তবে কেন লোক হাসালি। মহাযজ্ঞ হচ্ছে দীঘার মন্দিরে, গতকাল থেকেই সেটা শুরু হয়েছে এবং মুখ্যমন্ত্রী মানে সেখানে কোনো রকম আয়োজনে ত্রুটি রাখেননি। 1 কোটি মন্ত্রে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে দীঘায় এবং প্রভু জগন্নাথ দেবের, এবং জানা গিয়েছে যে পাথরের মূর্তি রয়েছে সেই পাথরের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন ইসকনের সন্ন্যাসীরা, এবং যে দারুব্রহ্ম মূর্তি হয়েছে সেখানে দৈতাপতিরা প্রাণ প্রতিষ্ঠা করবেন, এবং অনেক মানে সম্পূর্ণ রকম কোনো বিধিবন্ধন কিছু বন্ধ করা হয়নি, সমস্তটাই করা হচ্ছে। আধ্যাত্মবাদ এবং সম্প্রীতির মিলন হয়েছে দীঘাতে, এমন কথা বলছেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে তো দারুরও মিলন হয়েছে, দারুভূত দেবতা যখন এসছেন তখন দারুরও মিলন হয়েছে ধরতে পারি। যাই হোক, ঠাট্টা পরিহাস বাদ দিয়ে আমি বলি যে একটা মন্দির কিছু ইট কাঠ কংক্রিট মেলালেই একটা মন্দির হয় না। একটা মন্দিরের মধ্যে একটা পবিত্রতা থাকে, এবং ভারতীয় ধর্ম যেগুলো আছে, অর্থাৎ হিন্দু ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম, এই ধর্মে মন্দিরগুলো একটা পরম্পরা থাকে। সেই পরম্পরাটা হচ্ছে যে সুদূর অতীতে কোনো পুণ্যাত্মা মানুষ, সাধারণত তিনি রাজা হবেন বা জমিদার হবেন, এরকম একটা কিছু হবেন, কোনো পুণ্যাত্মা একটা মন্দির তৈরি করবেন এবং তৈরি করে যথাযথভাবে সেটাকে ঈশ্বরের চরণে অর্পণ করবেন। মানুষ সেখানে যাবেন এবং এই যাওয়াটাকে উপলক্ষ করে মন্দিরের যে পবিত্রতা সেটাই তৈরি হবে। আমরা যত মন্দির এখানে দেখতে পাই ধারে কাছে, পশ্চিমবঙ্গেই বলো বা ভারতের অন্যান্য জায়গাতেই বলো, একটা মন্দির 100-150 বছরের পুরনো না হলে তার মধ্যে সেই পবিত্রতাটা আসে না। এখন একজন হঠাৎ কালীঘাট থেকে দৌড়ে গেলেন, সরকারি পয়সায় একটা বাড়ি তৈরি করে দিলেন, সেখানে কিছু নাচন কোদন করলেন, কিছু পরিচিত লোকজনকে নিয়ে এলেন, তারা কিছু অঙ্গং চং করলেন, এতে মন্দিরের পবিত্রতা তৈরি হয় না। এটা ওর বোঝা উচিত, এবং এটা বুঝে তারপরেতে এই মন্দির নিয়ে এত উচ্ছ্বাস বন্ধ করা উচিত। আমার বিশ্বাস যে যেটা উনি করেছেন, উনি একটা পুরীর মন্দিরের প্রতিদ্বন্দ্বী বানাবার চেষ্টা করছেন। পুরীর মন্দির যেটা আছে, সেই পুরী ধামটা শঙ্করাচার্য প্রতিষ্ঠা করেছিলেন আজ থেকে 1300 বছর আগে, আদি শঙ্করাচার্য, এবং উনি ভারতের 4 কোণায় 4টে মঠ প্রতিষ্ঠা করেছিলেন। উত্তরে উত্তরকাশী, পূর্বে পুরী, দক্ষিণে কাঞ্চি কামকোটি এবং রামেশ্বরম, দুটোরই ভূমিকা আছে, এবং পশ্চিমে দ্বারকা।
এই 1300 বছর ধরে এই সমস্ত মন্দিরে পুজো হয়ে আসছে, এগুলো ধাম হিসেবে পরিগণিত হচ্ছে। মানুষ এখানে যাচ্ছেন, তার ফলে যে পবিত্রতাটা এর মধ্যে প্রয়োজন ছিল সেই পবিত্রতা সঞ্চারিত হচ্ছে। এইটা বললাম যে গিয়ে কালীঘাট থেকে দৌড়ে গিয়ে নাচন কন্দন করলে একটা মন্দির পবিত্র হয় না। বাস্তবে একটা দালান, একটা দালান আমরা যাকে বলি, সেই দালানটা মন্দিরে পরিণত হয় না, সেটা দালানই থাকে আর কি। এই 2 নম্বর মন্দিরে আমার বিশ্বাস খুব বেশি লোক আসবেন না, তারা শ্রীক্ষেত্র পুরীতেই যাবেন। যার প্রতিদ্বন্দ্বী মন্দির আমাদের মাননীয়া প্রতিষ্ঠার চেষ্টা করছেন। আমার বিশ্বাস যে সাধারণ মানুষ যারা পবিত্রতা খোঁজেন, যারা ঈশ্বরের সাথে নৈকট্য খোঁজেন, যারা পুরো পুজো দিতে চান, তারা এখানেই যাবেন, পুরীতেই যাবেন, এখানে আসবেন না। স্যার, একটা বিষয় আমরা হিন্দুরা মনে করি যে কোনো জায়গায় কোনো পবিত্র মন্দিরে বা ধামে যেতে গেলে সেক্ষেত্রে কৃচ্ছ সাধন করে সেখানে যেতে হয় যাতে ঈশ্বরের দর্শন পাওয়া যায়, মানে যে জন্য বাংলায় কথাটা এসছে কষ্ট না করলে কেষ্ট মেলে না। সেখানে দাঁড়িয়ে এই মানে এই যে পুরীতে যে পুরীর অনুকরণে যে মন্দির আজকে দীঘাতে প্রতিষ্ঠিত হলো তা নিয়ে সাধারণ মানুষ মানে একাংশ তাদের বক্তব্য যে দীঘাতে মন্দির প্রতিষ্ঠিত হলো, যারা পুরীতে যেতে পারবেন না তাদের জন্য, তাদের কষ্ট লাঘব করার জন্য আজকে মুখ্যমন্ত্রী দীঘাতে এই মন্দির প্রতিষ্ঠা করলেন এবং সেটাকে মন্দিরও নয় প্রাতিষ্ঠানিকভাবে সেটাকে ধাম বলা হচ্ছে, যেখানে মানে দীঘাতে সেরকম কোনো অলৌকিক কর্ম মানে কাণ্ড ঘটেছে বা সেরকম কোনো মিথ কিন্তু নেই। এবং একই সঙ্গে পুরীতে যেহেতু আমরা দেখেছি যে জগন্নাথ দেবের প্রসাদ হিসেবে খাজা পাওয়া যায়, মুখ্যমন্ত্রী এখানে জগন্নাথ দেবের প্রসাদ হিসেবে গজাকে রেকমেন্ড করছেন, কি বলবেন? মুখ্যমন্ত্রীর খুব সেন্স অফ হিউমার আছে, সেই জন্য খাজার জায়গায় গজা বলেছেন। রাজাও করতে পারতেন, কারণ রাজা গজা বলে একটা কথা আছে, উনি তো রাজাও বটে গজাও বটে, অতএব উনি সেটা বলতে পারতেন আর কি। কিন্তু যে দীঘায় যেতে পারে সে পুরীও যেতে পারে। দীঘা থেকে পুরী কি খুব বেশি দূর? আজকে বন্দে ভারত এক্সপ্রেসের সকালে ট্রেনে চাপলে পুরী বিকেল নাগাদ পুরী পৌঁছে যাওয়া যায়। দীঘা তো খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। তো দীঘার মাহাত্ম্যটা কিসের? দীঘা তো শ্রীক্ষেত্র বলে পুরীর কতগুলো মাহাত্ম্য আছে, যেমন সেখানে শ্রী চৈতন্য ওখানে সমাধি লাভ ছিলেন বলে আমরা জানি। পুরীতে শঙ্করাচার্য প্রতিষ্ঠিত যে মঠ আছে তার মধ্যে পূর্বাঞ্চলের মঠটা পুরীতেই প্রতিষ্ঠিত। তাছাড়া মন্দির তো আছেই, ধারে কাছে প্রচুর সৌধ আছে, যেমন কোণারক, যেমন উদয়গিরি, খণ্ডগিরি, এইগুলো সমস্ত আছে। দীঘাতে কি আছে? দীঘা তো একটা সমুদ্রের ধারের একটা রিসর্ট টাউন, একটা প্রমোদ ভ্রমণের জায়গা। প্রমোদ ভ্রমণে কোনো ক্ষতি নেই, সমুদ্রের ধারে বেড়াতে যাওয়াতেও কোনো ক্ষতি নেই, কিন্তু সেটাকে জোর করে একটা তীর্থ স্থানে পরিণত করা, এটা আমার মনে হয় না আমাদের মাননীয়া, যিনি অঘটন ঘটন পটিয়সী বলে আমরা জানি, আমার মনে হয় না ওর ক্ষমতার মধ্যে সম্ভব যে দীঘার মতন একটা প্রমোদ ভ্রমণের জায়গাকে উনি রাতারাতি মন্দির বানিয়ে যাবেন বা তীর্থক্ষেত্র বানিয়ে দেবেন। ধাম তো অনেক বড় কথা। ধাম ওই সারা ভারতে 4টে ধাম আছে আমি যেগুলোর নাম বললাম, এবং আদি শঙ্করাচার্যের জায়গা আমাদের মাননীয়া নিতে পারবেন না বলেই আমার ধারণা। একটু এবার পাকিস্তানের প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে হঠাৎই প্রধানমন্ত্রীর বাসভবনে দেখা গেল বৈঠক করতে এসেছেন মোহন ভাগবত, তিনি বেশ কিছুক্ষণ বৈঠক তারা চালালেন এবং এর মধ্যে সাধারণ মানুষ কি কোনো ইঙ্গিত খুঁজে পাচ্ছেন? তাদের মনে হচ্ছে যে এর মধ্যে নিশ্চয়ই কোনো বড় ইঙ্গিত রয়েছে, নতুন কিছু একটা পদক্ষেপ নিতে চলেছে ভারত সরকার, আপনারও কি তাই মনে হয়? পদক্ষেপ তো নিতেই হবে এখন প্রধানমন্ত্রীকে, কারণ যে ধরনের নিষ্ঠুরতা, যে ধরনের নাশকতা পাকিস্তান করেছে তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী বলেছেন পদক্ষেপ নেবেন, এবং আমি নিশ্চিত তিনি পদক্ষেপ নেবেন। সে ব্যাপারে মোহন ভাগবতের সাথে ওর পরামর্শ করাটা অত্যন্ত স্বাভাবিক, কারণ আমরা যারা বিজেপি করি বা করতাম, আমাদের কাছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ হচ্ছে আমাদের অভিভাবক, আমাদের বলা যেতে পারে মরাল গার্ডিয়ান হিসেবে বা নৈতিক অভিভাবক হিসেবে আমরা নানা বিষয়ে
আহ, দলগতভাবে নয় কিন্তু ব্যক্তিগতভাবে স্বয়ংসেবক হিসেবে আমরা যেখানে আমাদের যে আহ, সংঘের যে বড় অধিকারীরা আছেন তাদের সাথে আমরা বিভিন্ন সময় আলাপ আলোচনা করি। এখানেও সেই মোহন ভাগবত প্রধানমন্ত্রীর কাছে এসছেন সেই আলাপ আলোচনার জন্য। এটা তো অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। স্যার শুধু এইটুকুই না, আরেকটা বড় বিষয় যেটা যে সম্প্রতি আমরা দেখলাম যে ৩ সেনা প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করছেন এবং একই সঙ্গে ভারতের সবকটি মিডিয়া হাউসে কিন্তু একটা সার্কুলার পাঠানো হয়েছে যে আর্মির মুভমেন্ট কোনো রকম ভাবেই যেন ভারতীয় কোনো চ্যানেলে সেটা সম্প্রচার করা না হয়, সবকিছু সিক্রেট রাখতে হবে। তো এই রকম যে কয়েকটা পদক্ষেপ, এর থেকে যেন সাধারণ মানুষ একটা ধারণা করেই নিয়েছে যে ভারত এবার যুদ্ধের পথে এগোচ্ছে। আপনারও কি তাই মনে হয়? আমার মনে হয় না পূর্ণাঙ্গ যুদ্ধ হবে, কারণ ভারত এমন একটা দেশ, বিশাল দেশ, অন্য অনেক দেশের সঙ্গে এর সীমান্ত আছে এবং অন্য অনেক দেশের সঙ্গে এর অত্যন্ত জটিল সম্পর্ক আছে, বাকি পৃথিবীর সঙ্গে জটিল সম্পর্ক আছে। তো সেই পরিপ্রেক্ষিতে পূর্ণাঙ্গ যুদ্ধে ভারত যাবে বলে আমার বিশ্বাস নয়। কারণ পূর্ণাঙ্গ যুদ্ধে গেলে পরে সমস্যা যেটা হচ্ছে, একটা স্তরের পরে সেই যুদ্ধটার রাশটা যারা যুদ্ধ লাগিয়েছিল তাদের হাতে থাকে না। রাশিয়া আর ইউক্রাইনের মধ্যে যেরকম হয়েছে, এই রাশটা তো এখন রাশিয়ার হাতে নেই, আর টাকা খরচই হয়ে যাচ্ছে। এর আগে আমেরিকা আর ইরাকের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, আমেরিকা আর ভিয়েতনামের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, তার রাশ আমেরিকার হাত থেকে চলে গেছিল। যুদ্ধের একটা নিজের গতি, নিজের একটা মোমেন্টাম তৈরি হয়ে যায় এবং সেই মোমেন্টামটা চলতে থাকে, সেটা কোনো দেশের পক্ষে মঙ্গলজনক নয়। সেই জন্য আমার মনে হয় না পূর্ণাঙ্গ যুদ্ধ হবে। তবে আক্রমণ যে ভারত করবে এ সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই। শিক্ষা যে ভারত দেবে এটা নিঃসন্দেহ, কারণ তা না হলে এই পাকিস্তানকে শিক্ষা দেওয়া যাবে না, পাকিস্তানকে শেখানো যাবে না। এর মধ্যে একটা কথা বলে নেওয়া ভালো, যে তুমি বলতে পারো যে ইসরায়েল কেন এতে গেছে, পূর্ণাঙ্গে যুদ্ধে গেছে এই গাজার সঙ্গে। তার কারণ হচ্ছে ইসরায়েল এবং গাজা দুটোই খুব ছোট্ট দেশ এবং দুটোরই হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। মানে এরা যুদ্ধে জিতলে পরে এরা বেঁচে থাকবে, আর যুদ্ধে হেরে গেলে পরে এরা নিশ্চিহ্ন হয়ে যাবে। আরব দুনিয়াতে অনেক দিন আগে থেকেই একটা সিদ্ধান্ত নেওয়া ছিল যে আমরা ইসরায়েলকে মাটির সঙ্গে মিশিয়ে দেব আর ইসরায়েলের সমস্ত লোকেদের ভূমধ্য সাগরে ফেলে দেবো। হয়েছে উল্টোটা, ইসরায়েলের আরব দুনিয়াকে আক্রমণ করে তাদের অনেককেই ভূমধ্য সাগরে ফেলে দেওয়া হয়েছে এবং তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। যার প্রমাণ হচ্ছে যে আজকে ইসরায়েল যে 1 বছর ধরে, 1 বছরের ওপর সময় ধরে এই গাজাকে একেবারে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে, তার বিরুদ্ধে নানা রকম চেল্লাচিল্লি হচ্ছে। বাংলাদেশে সব লুঙ্গি তুলে লাফাচ্ছে, এই ওইখানে যাও গিয়া, লড়ুম গিয়া, হুক করুম গিয়া, শেষ কইরা দিব। কেউ কিচ্ছু করছে না, কেউ কিচ্ছু করছে না, কারণ ইসরায়েলের সঙ্গে লড়বার বুরদ কারুর নেই। এমনকি ইরান মুখে দু একটা কথা বলেছে, সেই ইরানে গিয়ে ইসরায়েল তাদের হামাসের নেতাকে বেড়ে দিয়েছে। তার কারণ হচ্ছে যে এটা ইসরায়েলের পক্ষে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, বেঁচে থাকার লড়াই। এর তো তা নয়, ভারতের তো তা নয়। ভারত যদি পাকিস্তানকে একটা খোঁচা মারে বা পাকিস্তানকে একটা বোম মারে, একই ব্যাপার হবে, ভারত ভারতের জায়গাতেই থাকবে। পাকিস্তান কি হবে আমি জানি না, কারণ পাকিস্তানের সামনে বহু বিপদ আছে। বালোচ যারা স্বাধীনতাকামী বালোচ, তারা পাকিস্তান থেকে আলাদা হওয়ার চেষ্টা করছে এবং এমনিতে পাকিস্তানের প্রধান যে জাতিগোষ্ঠী অর্থাৎ পাঞ্জাবি মুসলিম, তাদের বিরুদ্ধে বাকি জাতিগোষ্ঠীগুলির ক্ষোভ আছে। অতএব পাকিস্তানে কি হবে বলতে পারবো না, কিন্তু যেহেতু ভারতের পক্ষে এটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস অথবা ওই মানে বেঁচে থাকার যুদ্ধ নয়, সেই জন্য আমার বিশ্বাস ভারত পূর্ণাঙ্গ যুদ্ধে যাবে না, আংশিক যুদ্ধ বালাকোটের মতন হতে পারে।
স্যার, আজকে এই যুদ্ধ বা পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া এই প্রশ্নগুলো যে কারণে আসছে, যে পেহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে, যে হিন্দু কিনা প্রশ্ন করে তাদের পরিচয়পত্র দেখেও যখন নিঃসংশয় তারা হতে পারেনি, তখন তাদের প্যান্টস ডাউন করিয়ে সেখানে চেক করে তারপর তাদের মাথায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে। এই বিষয়টা মানে আমাদের দেশ অনেক রকম ভাবে অনেকবার দেখেছে যে মানে সাম্প্রদায়িক দাঙ্গা কিরকম হতে পারে, কিন্তু এই ব্যাপারটা একেবারে নতুন। এই ব্যাপারটা এর আগে তো আমরা দেখিনি। এটা নিয়ে আপনার কি মত? এটা নিয়ে আমার মত যে ভারতে একটা গামানুষ বলে একটা জাতি তৈরি হয়েছে। গামানুষ, গামানুষ মানে কি? গান্ধীবাদী মার্ক্সবাদী মানুষ। এরা পুরোপুরি মানুষ নয়, গামানুষ। এই গামানুষ কথাটি আমার আবিষ্কৃত নয়, এটি অত্যন্ত ভবিষ্যৎদ্রষ্টা সাহিত্যিক রাজশেখর বসু অনেকদিন আগে লিখে গিয়েছিলেন, কিন্তু সেটা অন্য পরিপ্রেক্ষিতে লিখেছিলেন। আমি এই বাক্যটাকে আপন করে নিয়েছি। এই গামানুষরা কখনো স্বীকার করবে না যে মুসলিম কোনো দোষ করতে পারে, কখনো বলবে না যে মুসলমান কোনো অন্যায় করতে পারে। যাই হোক না কেন, মুসলমানের দোষ কিছুতেই হতে পারে না। ওটা হিন্দুর দোষ, ওটা কাশ্মীরের পণ্ডিত সম্প্রদায়ের দোষ, ওটা নরেন্দ্র মোদীর দোষ, ওটা অমিত শাহর দোষ, ওটা ভারতীয় সেনাবাহিনীর দোষ, যারা মারা গেল তাদের দোষ, তারা কেন ওখানে গিয়েছিল, কে মাথার দিব্যি দিয়েছিল, হাজার রকম অজুহাত দেবে, কিন্তু মুসলমানের দোষ কিছুতেই বলবে না। এই যে ন্যাকামিটা, যেটা এই গামানুষ জাতির একেবারে মজ্জাগত, এই ন্যাকামিটার ফলে আমরা অনেক ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নিতে পারিনি। এই আতঙ্কবাদীদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নিতে পারিনি, এবং তার ফল সাধারণ মানুষ বুঝছেন। আজকে যেটা বুঝবার সময় এসছে সেটা হলো যে মুসলমানরা অনেক ক্ষেত্রেই শুধু মুসলমান নয় বলে অন্য লোককে খুন করেছে। সব মুসলমান নিশ্চয়ই নয়, প্রচুর শান্তিপ্রিয় মুসলমান আছে, কিন্তু প্রচুর মুসলমান আছে যারা এ করে মানুষকে খুন করেছে শুধু তারা মুসলমান নয় বলে। এবং আমরা এই বৈশরণ উপত্যকায় যে জিনিসটা দেখলাম সেটা তারই প্রকাশ। আজকে এটা মুখ খুলে বলবার সময় এসছে। আমি অনেকদিন ধরে বলছি, আমার কথা আর কে শোনে, আমি সামান্য লোক, কিন্তু এই কথাটা আজকে বলবার সময় এসছে যে মুসলমানরা আতঙ্কবাদী হয়। সব মুসলমান আতঙ্কবাদী নয়, কিন্তু ভারতের সব আতঙ্কবাদী মুসলমান। নকশাল আছে, তারা ক্ষীয়মান, খুব সামান্য আছে, কিন্তু সব আতঙ্কবাদী, বিশেষ করে সীমান্ত অঞ্চলে সব আতঙ্কবাদী মুসলমান, এবং তাদের সেই সত্তাটা চিনে নিতে হবে এবং তাদের নিকেশ করতে হবে। তার কম আর কিছু করলে চলবে না, এটা বোঝা দরকার। স্যার, আবারও একবার দিলীপ ঘোষের প্রসঙ্গ মানে আসতে বাধ্য হচ্ছি, যে পেহেলগাঁও কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার আমরা দেখেছি যে বিধানসভার বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি 26টি পাকিস্তানের পতাকা পুড়িয়েছেন এবং পাকিস্তান মুর্দাবাদ স্লোগান দিয়েছেন। এই বিষয় নিয়ে চায়ে পে চর্চা, বর্ধমানে যে চায়ে পে চর্চা, সেখানে দিলীপ বাবু বলছেন যে কোনো দেশের পতাকা পোড়ানোকে আমি সমর্থন করি না। আবারও একবার দেখা যাচ্ছে যে মানে দিলীপ বাবুর সঙ্গে শুভেন্দু বাবুর একটা মানে মতভেদ বা মতবিরোধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কি বলবেন এই বিষয়টাকে নিয়ে? শুভেন্দু বাবু কি মানে নিজের দলের মধ্যেই একা হয়ে যাচ্ছে? শুভেন্দু বাবুই দলের মুখ, দল শুভেন্দু বাবুর সঙ্গেই আছে। দিলীপ বাবু কেন এই কথা বলছেন, কোন পথে দিলীপ বাবু যাচ্ছেন বা যেতে চাইছেন, সেটা সম্বন্ধে খানিকটা আভাস যে দিচ্ছেন, সে কথাটা আমি গোড়াই বলেছি, যে সেই তো মল খসালি, তবে কেন লোক হাসালি। বাংলার একজন সিনিয়র সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ, তিনি এই পাকিস্তান প্রসঙ্গে বা এই যে ঘটনা ঘটে গেল কাশ্মীর বৈশরণ উপত্যকায়, সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে একই বৃন্তে দুইটি কুসুম, কিসের কুসুম? এবং এরপরেই তিনি বলেছেন যে ভারত কোনোদিন সেকুলার ছিল না, নিজেকে সেকুলার বলে মনে হলে দেশ থেকে বেরিয়ে যান। এবং এরপরেই দেখা যাচ্ছে যে ময়ূক রঞ্জন ঘোষের নামে দিকে দিকে হাজার হাজার এফআইআর করবার ডাক দিয়েছেন কিছু মানুষ। অনেকে বলছেন ময়ূক রঞ্জন ঘোষ নাকি একজন ভাঁড়, কেউ তাকে বিজেপির দালাল বলছে, হিন্দুদের হয়ে তিনি চিৎকার করছেন, সেই কারণে তাকে এই ধরনের কথা শুনতে হচ্ছে। অপরাধ হলো কাদের চোখে? অপরাধ হলো ওই মানুষদের চোখে, গান্ধীবাদী মার্ক্সবাদীদের চোখে। এই গান্ধীবাদী মার্ক্সবাদীদের মধ্যে মমতা ব্যানার্জি আছেন, কারণ মমতা ব্যানার্জির তো আর কোনো মত নেই।
মমতা ব্যানার্জির একমাত্র মত হচ্ছে আমি মমতা ব্যানার্জি, এইটাই শেষ কথা, আমি যা বলবো সেটাই সত্য কথা, আমি যদি বলি পশ্চিম দিকে সূর্য উঠেছে তাহলে পশ্চিম দিকে সূর্য উঠেছে। অতএব মমতা ব্যানার্জিও গা মানুষের মধ্যে পড়েন এবং এদের মতে এখন সত্যি কথা বললে পরে যে ন্যাকামোটা এতদিন ধরে হয়ে আসছি, যেটাকে আমি গা মানুষের লক্ষণ বলেছি, এই ন্যাকামোটার ওপর থেকে ঢাকনাটা সরে গেলে পরে এই যারা ন্যাকামো করেছে তাদের তো অসুবিধে হয়। ভাড়ামো ভালো জিনিস নয়, ন্যাকামো আরো মারাত্মক। এই যে জাতিগত ধর্মগত ন্যাকামো, যেটা এই গান্ধীবাদী মার্ক্সবাদীরা এতদিন ধরে করে আসছে, আজ নয় 75 বছর ধরে করে আসছে, এই ন্যাকামোটার উপর থেকে 2002 সালে গুজরাটের ঘটনা হওয়ার পর থেকে ঢাকনা সরতে আরম্ভ করেছে এবং আজকে সেটা অনেক দূর সরে গেছে। তো স্বাভাবিকভাবে যারা এই ঢাকনা সরিয়ে দেবে, যার মধ্যে মহিত ঘোষও আছেন, তো স্বাভাবিকভাবেই তাদের মানুষরা গালাগালি দেবে। একটা প্রশ্ন যেটা যে পাকিস্তানের মানে সঙ্গে ভারতের যে সম্পর্ক অনেকটাই অবনতি হয়েছে সেটা আমরা দেখতেই পাচ্ছি, এবং সিন্ধু জল চুক্তি বাতিল করা হয়েছে ভারতের পক্ষ থেকে, এবং এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান পিপলস পার্টির প্রধান এখন মুখ যিনি বিলাওয়াল ভুট্টো জারদারি, তিনি হুমকি দিয়েছেন রীতিমতো যে এই সিন্ধু নদ আমাদের, এখানে হয় জল বইবে তা না হলে ভারতীয়দের রক্ত বইবে, এবং তার সঙ্গে তিনি বলেছেন যে সিন্ধু সভ্যতা একান্তভাবেই পাকিস্তানের। জারদারির এই বক্তব্যের বিষয়ে কি বলবেন? এগুলো হুমকি ছাড়া আর কিছু নয়, এগুলো নেহাতি মানে আইডল জেস্টার্স, এর থেকে কোনো কিছু সিদ্ধান্তই করা যাবে না। কারণ বিলাওয়াল জরদারিকে জানাতে হবে যে আমিও আছি, আমিও গালাগালি দিতে পারি, আমিও খুন করতে পারি, বা খুন যদি নাও করতে পারি খুনের কথা তো বলতে পারি, কথা যদি নাও বলতে পারি তাহলে একটু এও তো হম্বিতম্বি তো করতে পারি। এইটাই হয়েছে, এটা গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। পাকিস্তান চালায় পাকিস্তানের সেনাবাহিনী, বিলাবল ফিলাবল কেউ চালায় না, এদের 2 পয়সার দামও নেই আর। পাকিস্তানের সেনাবাহিনীর যে আচার আচরণ দেখতে পাওয়া যাচ্ছে সেটা থেকে পাকিস্তানের সাধারণ মানুষের যথেষ্ট ভয়ের কারণ আছে। কারণ সেনাবাহিনীর বড় বড় অফিসাররা তাদের নিজেদের আত্মীয় স্বজন, নিজেদের পরিবারকে বিদেশে পাঠিয়ে দিচ্ছেন, নিজেরা লুকিয়ে থাকছেন, ইস্তফা দিয়ে দিচ্ছেন, এই সমস্ত নানা হচ্ছে। বিলাবল কেউ কিছু না, কোনো হিসেবের মধ্যে নেই।